ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2026 র্যামিডেন প্রশ্ন বিচিত্রা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতে 4 নম্বর মূল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো, আজকের 4 নম্বর মূল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা আছে? নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, নির্দেশ মতো উত্তর দাও বলা আছে। একের দিকের প্রশ্ন কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো বলা আছে। 0.3 গুণিতক 0.3 এর মান কত হবে? এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো একটু গণিত করে দেখা যাক যে সঠিক উত্তরটা কোনটা হতে পারে। 0.3 ইন্টু 0.3 যদি স্বাভাবিকভাবে আমরা গুণ করি 0.3-এর সঙ্গে 0.3 যদি আমরা স্বাভাবিকভাবে গুণ করি, 3 কত হচ্ছে? 9। দেখো, দুটো সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দেখো একটি অঙ্কের আগে দশমিক, আর নিচের সংখ্যা দেখো একটি অঙ্কের আগে দশমিক। মোট দুটি সংখ্যা মিলে মোট 3টি অঙ্কের আগে, এই দুটি অঙ্কের আগে দশমিক পাওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি যে দুটি অঙ্কের আগে উত্তরে দুটি অঙ্কের আগে দশমিক বসবে। এখানে দেখতে পাচ্ছি একটা অঙ্ক, সুতরাং আরেকটা নেই, মানে কি একটা শূন্য বসে দেবো। তাহলে 1 2 এখানে দশমিকটা বসবে, তারপরে একটা শূন্য বসে দেবো। 0.09, তাহলে হওয়ার কত কত ছিল? কত? 0.009। এবার দেখো, একে যদি এই দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে 9/100। তাহলে 9/100 হলে উপরে আমরা দেখতে পাচ্ছি অপশানগুলো কী হচ্ছে? 9কে যদি আমরা ভেঙে ফেলি কত হয়? 3 × 3 হচ্ছে বাই 100। তাহলে এর মধ্যে কোন অপশানটা সঠিক উত্তর হচ্ছে? দেখতে পাচ্ছি আমরা অপশান নম্বর ডিটা সঠিক উত্তর হচ্ছে 3 × 3/100। বোঝা গেছে? চলো, পরের প্রশ্ন কী বলা আছে? 2 থেকে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 0.4 মিটার সমান ড্যাশ কিমি বলা আছে। 0.4 মিটার সমান কত কিমি হবে? আমরা মিটার থেকে কিমি করব। মিটার থেকে কিমি হলে তাহলে ভাগ করতে হবে কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে মিটার থেকে যদি আমরা কিমি করি 1000 দিয়ে ভাগ করতে হবে কত? 0.4/1000। বোঝা গেছে? তাহলে চলো, কোন অপশানটা সঠিক উত্তর হতে পারে? তাহলে আমরা যদি ভাগ করি কতকে, তাহলে 0.4 মিটার সমান কত হচ্ছে? কত কি আছে? কিমি। কত কিমি। তাহলে কিমি আছে 0.4কে আমরা কিমিতে প্রকাশ করব, তাহলে সমান দেব আমরা। তাহলে কত দিয়ে ভাগ? কিমিতে এলে 1000 দিয়ে ভাগ করব। 0.4/1000। তাহলে 0.4/1000 হলে তাহলে কী হবে? তাহলে দেখতে পাচ্ছি আমরা লব আছে কত? 0.4 আছে, তাই না? তাহলে 4 দশমিক যদি তুলে দিই কত হবে? 4 তাহলে 10 ইন্টু কত হবে? 1000, তাই না? কত হলো? 4 কত হচ্ছে? 10000 কত? 10,000 হলো। তাহলে 10,000 হয়ে গেছে। তাহলে এবার আমরা লিখতে পারি তাহলে কত হবে? একের পিঠে 4টে শূন্য। তাহলে উপরের লবের কিন্তু অর্থাৎ উপরের সংখ্যাটা কী হবে? 4টি অঙ্কের আগে দশমিক বসবে। 1 2 3 4 এখানে দশমিক বসবে, তারপরে শূন্য। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এটা কি? কিমি। বুঝে গেছে? তাহলে 0.0004 কিমি। বোঝা গেছে? চলো, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন কী বলা আছে? 3 দাগের প্রশ্ন তোমাদের বলা আছে, শূন্যস্থান পূরণ করো। 8 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত মিলিমিটার? বোঝা গেছে? বলা আছে 8 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত মিলিমিটার? তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে 3 দাগের প্রশ্ন। তাহলে 8 ডেসিমিটার বলা আছে। 8 ডেসিমিটার 5 মিলিমিটার। 8 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত বলা আছে? কত মিলিমিটার? কত মিলিমিটার। বুঝেছো? কত মিলিমিটার। তাহলে এই ক্ষেত্রে 8 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত মিলিমিটার? তাহলে আমরা ডেসি থেকে মিলিতে যদি আসি তাহলে সমান কত হবে? তাহলে সমান 8 ডেসি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি 100 দিয়ে গুণ করব। তাহলে 8 ইন্টু কত হবে? 100, তবে যুক্ত 5 মিলিমিটার। কত হবে? 100 আসছে 800 প্লাস 5 মিলিমিটার। কত হবে? 805 মিলিমিটার। বোঝা গেছে? চলো,
পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা আছে। পরের প্রশ্ন দেখো, বলা আছে কত দাগের প্রশ্ন চলে এলাম আমরা, 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে -59 অর্থাৎ -559 এর সঙ্গে কত যোগ করলে +59 হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি গণিতটা করি তাহলে -59 তাহলে কত হচ্ছে, -59 এর সঙ্গে কত যোগ করব, তাহলে -59 এর সঙ্গে কত যোগ করলে কী হবে আমাদের +59 হবে, +59 হবে। তাহলে আমরা বা দিতে পারি, জিজ্ঞাসা চিহ্নের মানটা কত হবে আমাদের বের করতে হবে। তাহলে -59 এদিকে এলে কত হবে, +59 হয়ে যাবে, +59 আবার +59, কেননা এই 59টা নেমে এসছে এখানে, আর এই -59 এদিকে এলে +59 হয়ে গেছে। কত হবে, 9 9 18 8 হাতের হলো থাকলো 1 5 5 10 একে 11 118, কত হবে 118। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বোঝা গেছে। তাহলে 118 যোগ করলে তাহলে যোগফল কত হবে, +59 হবে, বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এখানে অপশান নাম্বারও দিয়েছে, কেমন অপশানটাও দিয়েছে 18 118। শূন্যস্থান পূরণ কী করতে হবে সেটা বলে অ্যান্সার আমি করে দিয়েছি, এর অ্যান্সারটা কত হবে বলে দিয়েছি, বিটা অপশানটা সঠিক উত্তর হবে, কেমন। চলো 5এরটাতে চলো, 5এর দিকে প্রশ্ন কী বলা আছে। 5এর প্রশ্ন কী বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1/3/5কে শতকরা প্রকাশ করলে হবে, তাহলে 1/3/5কে শতকরা প্রকাশ করলে কোনটা হবে, তাহলে শতকরা প্রকাশ করলে কোনটা হবে, চলো আমরা গণিতটা করে দেখি। পার্সেন্টেজ যদি বের করতে বলে তাহলে কি 1/100 তোমরা সর্বদা করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 1/3/5 সঙ্গে কত গুণ করব, শতকরায় প্রকাশ করতে বলছে মানে 100 গুণ করবে। 5 একে 5, 5 3 কত হবে 8, 8/5 ইন্টু কত হবে 100 সমান 20 5 100 20। তাহলে 8 × 20 সমান কত হবে, 20 আসছে 8 2 16 160, কত হবে 160%। সঠিক উত্তরটি কোনটা হবে, দেখতে পাচ্ছি আমরা সঠিক উত্তরটি কোনটা হবে, 160% সিটটা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কত দেখে 6 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি লেখো। 0.16 সংখ্যাটি হলো একটি শুদ্ধ না মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে 0.16 পৌনঃপুনিক বলা আছে, এখানে কী হবে, এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা হবে, কী হবে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কারণ কি দেখো, যদি দশমিকের পরে জাস্ট পরের প্রথম অঙ্কে যদি পৌনঃপুনিক থাকতো সেক্ষেত্রে কী হতো, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হতো। কিন্তু দেখতে পাচ্ছি আমরা দশমিকের পরের প্রথম অঙ্কে নয় দ্বিতীয় অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা হবে, মিশ্র। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি, 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন কী বলা আছে, যে শূন্যস্থান পূরণ করো, -15 এবং -17 সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি হলো কোনটা হবে, -15 আর -17। দেখতে পাচ্ছি সবথেকে বড় সংখ্যা কিন্তু -15, কত হবে -15 সবথেকে বড় সংখ্যা। আমরা জানি সংখ্যা রেখা ক্রমশই বাম দিকে গেলে সংখ্যার মান কি ক্রমশই কমে, আর -17 -15 পরে আসছে অর্থাৎ বাম দিকে থাকছে, সুতরাং কী হবে -17 -15 থেকে ছোট, সুতরাং এর মধ্যে বড় সংখ্যা কোনটা হবে -15, কেমন। চলো পরের প্রশ্ন কী বলা আছে, 8 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায়, অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়, কীভাবে উত্তর কী হবে অসংখ্য। তো একটা মাত্র বিন্দু দিলাম, এই বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি, সরলরেখাংশ অঙ্কন করতে পারি, বোঝা যাচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, অসংখ্য অপশান নম্বর সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন বলেছে 9 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। আয়তঘন নয় কোনটা হবে, ইট কিন্তু আয়তঘন, জলের পাইপ কিন্তু আয়তঘন নয়, বই একটা আয়তঘন, আর ছক্কা একটা আয়তঘন হতে পারে, বোঝা যাচ্ছে। সুতরাং এখানে জলের পাইপটা হবে সঠিক উত্তর। তাহলে কি হচ্ছে, জলের পাইপ সঠিক উত্তর হবে, যে জলের পাইপ কিন্তু আয়তঘন নয়, কিন্তু ছক্কা ঘনক হলে কি হবে, এটা এক ধরনের আয়তঘন, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন দেখি। 10 দাগের প্রশ্ন বলা হচ্ছে যে 3 ও +3 এদের মধ্যে পার্থক্য কি, 3 ও 3-এর মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই। 3 আর 3 কি হচ্ছে, এই দুটিই কিন্তু ধনাত্মক সংখ্যা। তাহলে কি বললাম, 3 ও +3 3 ও +3 এদের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ কি বললাম আমি, না উভয়ই ধনাত্মক সংখ্যা।
আর এই 3 লেখা মানে কি, আমরা জানি যে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে সেটা ধরে নিতে হয় কি ধনাত্মক সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা জানলাম কি 3 ও +3 থেকে কোনো এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এরা উভয়ই ধনাত্মক সংখ্যা, এইটুকু তোমরা লিখে দেবে, বুঝে গেছে? চলো 2 এর দাগের প্রশ্ন কি বলা আছে? 2 এর দাগের প্রশ্ন বলা আছে এখানে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। তাহলে এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন কি বলা আছে? লসাগু নির্ণয় করো 24, 30 আর 48। তাহলে এই 3টি সংখ্যার লসাগু কত হবে আমাদেরকে করতে হবে। চলো তাহলে আমরা লসাগুটা করে ফেলি। দুইয়ের বলা হচ্ছে 2-এর 1-এর দাগের প্রশ্ন। তাহলে আমরা লিখতে পারি লসাগু হচ্ছে 24, 30 আর 48। 2 দ্বারা বিভাজ্য করো, 2 12, 12 দুগুণে 24 আর 15 দুগুণে 30, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24 দুগুণে 48। আবার 2 দিয়ে দাও, 2 6 12 15 নামিয়ে এনো, আর 2 একে 2, 2 দুগুণে 4, 12 দুগুণে 24, আবার 2 2 3 6 15 নামিয়ে এনো, 2 6 12। এবার কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3, 3 5 15, 3 দুগুণে 6, আর হবে না। তাহলে 3 5 15, 3 দুগুণে 6, 3 একে 3 হয়ে গেছে। তো অতএব লসাগু কত হবে? তাহলে অতএব লসাগু দেখো, লসাগু সমান কত হবে? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2। তাহলে কত হলো? এক্ষেত্রে সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8, 8 দুগুণে 16, সব থেকে সহজ হিসাব 5 দুগুণে 10, 10 তিনে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 দুগুণে কত হবে? 240। কত হচ্ছে? 240। তাহলে লসাগু কত হলো? 240। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, দুয়েরটা কি বলা আছে? 1/66কে আবৃত্ত দশমিক সংখ্যায় প্রকাশ করো। 1/66কে যদি আমরা আবৃত্ত দশমিক সংখ্যায় প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে হবে আমাদের কি করতে হবে? লবকে হর দিয়ে আমাদের ভাগ করতে হবে। লবকে যদি হর দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি হবে? তাহলে এখানে কত আছে? লব কত আছে? তাহলে আমাদের প্রশ্নটা থাকলো 1/66। তাহলে 1/66 থাকছে, 1/66 থাকছে আমাদের। তাহলে 1/66 সমান, তাহলে আমরা 1কে 66 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে 0 দাও, 0 নিয়ে 1 নামিয়ে আনো, দশমিক দিয়ে 0 নাও, তবু যাবে না, 0 দিয়ে 0 নাও, কত হচ্ছে? 0 দিয়ে 0 নিলাম, কত হচ্ছে? 100। 100 হলো। তাহলে 66 একে কত হচ্ছে? 66 একে 66 কত নামলো? এই ক্ষেত্রে দেখো 4, এটি আছে 9 থেকে 6 বদলে 3, 39, দশমিক আছে 0 নিলাম, তাহলে এক্ষেত্রে কত হলো? 340। এবার 5 দিয়ে দাও, তাহলে 6 36 বেশি হচ্ছে 5-এ, 6 5-এ 30, 0 হাতে থাকলো 3, আর 6 5-এ 30, 3 কত হবে? 33, 0 1, দশমিক আছে 0 নিলাম, আবার 100 আছে, আবার ফিরে আসছে, দেখো পর ফিরে আসছে। তাহলে 66 একে 66 হবে, সরি 66, একটা কেটে দাও, কত হবে? 4 আর 3, 34, দশমিক আছে 0 নিলাম, 340, আবার ফিরে আসছে 5-এ, কিন্তু কত হবে? 330, কত নামবে? আবার 66 নেমে আসবে, তাই 0, আর এখানে কত হবে? তাহলে এখানে 1 হলো, 10, দশমিক আছে আবার 0 হলো 100, এরকম ফিরে আসছে। দেখতে পাচ্ছি আমরা 15, দেখো এখানে 15 কিন্তু ব্যাক টু ব্যাক ফিরে আসছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যা কিন্তু পরপর কিন্তু ফিরে আসছে। সুতরাং প্রথম দুটি সংখ্যার মাথায় আমরা পৌনঃপুনিক বসে দেবো। অর্থাৎ কত হলো? তাহলে 1/66 ইকুয়ালস টু কত হবে? 0.01 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি 2 দাগের হয়ে গেছে এখানে। তারপরে দেখতে পাচ্ছি 3 দাগের প্রশ্ন। দেখো
বলা আছে 3 দাগে বলা আছে যে কোনো সংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 120 হয়, প্রকৃত সংখ্যাটি কত হবে? তাহলে কোনো সংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 120 হলে তাহলে প্রকৃত সংখ্যাটি কত হবে? চলো আমরা একটু গণিত করে দেখি। তাহলে চলো আমরা সংখ্যাটি জানি না, আমরা ধরে নিলাম সংখ্যাটি ধরো এক্স। তাহলে আমরা ধরি সংখ্যাটি এক্স। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে এক্স এর 25%, তাহলে 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্স প্লাস কত হবে? এক্সের কত 25%, 25 বাই কত হবে? 100, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ইকুয়ালস টু কত হয়? ইকুয়ালস টু 120 হবে। তাহলে বা এক্স প্লাস কত হবে? তাহলে 25 4 100 হয়েছে, তাই না? তাহলে এক্স বাই কত হলো? 4 হলো 104, তাহলে ইকুয়ালস টু কত হবে? 120 হলো। তাহলে বা 4 সঙ্গে এক্স গুণ করলে 4x প্লাস এক্স বাই কত হবে? 4 ইকুয়ালস টু 120। তাহলে 5x বাই 4 ইকুয়ালস টু 120 হয়েছে। তাহলে বা 5x ইকুয়ালস টু তাহলে 120 ইন্টু কত হবে? 4, বা x ইকুয়ালস টু কত হবে? 120 ইন্টু 4 বাই কত হচ্ছে? 5। 5 দুগুণে 10, 20, 5 4 20 সমান কত হবে? 24 ইন্টু 4 সমান কত হবে? 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 একে 9, 96। কত হবে? 96। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে অতএব সংখ্যাটি বা প্রকৃত সংখ্যাটি হবে কত হবে? সংখ্যাটি 96, বুঝেছে? 96। চলো পরের প্রশ্ন দেখি। তাহলে পরের প্রশ্ন কী বলা আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে 3 হয়ে গেছে, 4 দাগের প্রশ্ন কী বলা আছে? 0.8 বলেছে, 0.8কে ভগ্নাংশে প্রকাশ করো। 0.8কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কী হবে? তাহলে 0.8কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, দেখো 0.8কে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি 8/10। কেননা দশমিক মানে আমরা কি জানি? 1 জানি, আর এর পরবর্তী একটা অঙ্ক মানে একটা শূন্য, তাহলে কত হবে? 8/10 হবে। এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে কত হবে? এখানে কত হবে? 4, এখানে কত হবে? 5, কত হবে? 4/5, 4 কত হলো? 4/5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বোঝা গেছে? তাহলে 4/5। তাহলে পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন চলে এলাম আমরা 3 দাগের প্রশ্নে। 3 দাগের প্রশ্ন কী বলা আছে দেখো। 3 দাগের প্রশ্ন বলা হচ্ছে এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কী বলা আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। 32 ও 56 ভাগশেষ থাকবে। চলো এই প্রশ্নটা আমরা সমাধান করি। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা তাহলে 2300কে আর 3500কে আমরা কি করব? এদের ভাগশেষ ছিল যথাক্রমে 32 আর 56। সুতরাং আমরা লিখতে পারি যে 2300 বিয়োগ 32, তাহলে ভাগশেষ যদি এটা থাকে ভাজ্য নিশ্চয়ই 2300 হবে। তাহলে এই সংখ্যার ভাগশেষ কত হবে? 32 হবে। তাহলে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে যদি এই সংখ্যাগুলোকে 2300 আর 3500কে যদি আমরা ভাগ করি, ভাগশেষ কিন্তু এটা থাকে, তাহলে আসল সংখ্যাটা কত বেরোবে? 2300 থেকে 32 যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে হবে 2268। আবার বলা আছে সেই একই রকমভাবে 3500 থেকে যদি আমরা 56 বাদ দিই তাহলে কী হবে? সংখ্যাটি কত হবে? 3400 কত হবে? 44, বুঝেছো? এই দুটো সংখ্যা বেরোলো। আবার এই দুটো সংখ্যাকে যদি আমরা গসাগু করি তাহলে কী হবে? তাহলে এই দুটো সংখ্যার গসাগু কী হবে? তাহলে এই দুটো সংখ্যার গসাগু আমরা লিখতে পারি অতএব 2268 আর 3444 সংখ্যা দুটির গসাগু সমান। আমরা আলাদাভাবে গসাগু করতে পারি, আবার একসঙ্গেও গসাগু করতে পারি। কেমন? তাহলে একসঙ্গে যদি আমরা গসাগু করি সেক্ষেত্রে দেখো
তাহলে প্রথমে আমরা দিতে পারি না, আলাদা আলাদা করে ফেলি। তাহলে 2268কে আমরা লসাগু করে, তাহলে 2 1 1 3 কত হবে 4। তারপরে 2 দিয়ে যা বিভাজ্য হবে, 2 5 10, 2 6 12 আর 2 7 14। আবার কত দিয়ে যাবে, 3 দিয়ে, 3 1 3, 2 26, 3 8 24 আর 2 27, 3 9 27। আবার 3 দিয়ে যাবে, 3 6 18, 3 3 9 আর 3 2 6, 3 1 3 আর 3 7 কত হচ্ছে 21। আবার বলা হচ্ছে 344 বলা আছে, 344, 3444 বলা আছে। তাহলে এই ক্ষেত্রে কত হবে, 2 1 2, 14, 2 7 14, 2 2 4, 2 2 4। আবার 2 2 8 16, 2 6 12, 2 1 2। এবার কিন্তু 3 দিয়ে বিভাজ্য হবে, 3 1 3 2 6, 7 8 2 26, 3 8 24 আর 2 21, 3 7 21। এবার 7 7 4 8 7, 7 দিয়ে বিভাজ্য হবে, 7 4 কত হবে 28, 7 1 7 41 হচ্ছে। তাহলে এদের গসাগু কী হবে, তাহলে অতএব আমরা লিখতে পারি, তাহলে 2268 এর কী মান পেলাম, 2 × 2 × 3 × 3, 1 2 3 4, 4টে 3, 3 × 3 × 7। আবার 3444 এদের কিন্তু কী হলো, 2 × 2 × 3 × 7 ইন্টু কত হবে 41। তাহলে নির্ণয় গসাগু কত হবে, দেখো নির্ণয় গসাগুটা কত হবে এবার আমরা দেখে নিই। তাহলে এখানে 2 2 পাচ্ছি আমরা, সমান কত হবে 2 হবে। আর একটা 2 কিন্তু জোড় পাচ্ছি, গুণিতক 2। আর একটা 3 পাচ্ছি, গুণিতক 3। একটা 7 পাচ্ছি, গুণিতক 7। তাহলে এবার আমরা গসাগু কত পেলাম, তাহলে 7 3 21, 21 2 42, 42 2 কত হবে 84, কত হচ্ছে 84। তাহলে অ্যান্সারটা কী হলো 84। তাহলে অতএব তোমরা লিখবে, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান কত হবে 84। বোঝা গেছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের 3 2টা দেখো, 3 2 কী বলা হচ্ছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা এতজন হয়েছে, যদি বার্ষিক 4% জনসংখ্যা বাড়ে তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। 2 বছর আগে বলা, যেহেতু তোমাদের এখানে বলা হয়েছে উত্তরে যদি বার্ষিক 4% জনসংখ্যা বাড়ে, অর্থাৎ আমরা যদি যে এখানে 2 বছর আগে জনসংখ্যা বলেছে কত হবে, 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর আগে জনসংখ্যা কত হবে। তাহলে আমাদের প্রথমে কিন্তু 1 বছরের আগে জনসংখ্যা কত হবে আগে দেখে নিই। তাহলে যদি আমরা লিখি, ধরি 1 বছর আগে জনসংখ্যা 100 জন হলে বর্তমান জনসংখ্যা কত হবে, বর্তমান জনসংখ্যা সমান 100 যুক্ত 4 সমান কত হবে 104 জন, তাই না। তাহলে কত হবে 104 জন। তাহলে বর্তমান জনসংখ্যা কত হবে 104 জন। আমরা এবার লিখতে পারি, তাহলে শহরের বর্তমান জনসংখ্যা 104 জন হলে, আমরা এখানে লিখব 104 জন হলে 1 বছর আগে জনসংখ্যা ছিল, 1 বছর আগে জনসংখ্যা ছিল 100 জন, তাই না।
তাহলে একজন হলে 1 বছর আগে জনসংখ্যা কত হবে? তাহলে আমরা লিখতে পারি 100/104 জন। তাহলে এরপর তাহলে বর্তমান জনসংখ্যা কত হয়েছে? তাহলে এখানে বর্তমান জনসংখ্যা বলা হচ্ছে কত? 28,000 বলা হচ্ছে। 28,392 জন হলে 1 বছর আগে জনসংখ্যা হবে সমান 100/104 গুণিতক কত হবে? 28,392 28,392 জন। বুঝা গেছে? 28,392 জন। এখন আমরা 104-এর সঙ্গে যদি 28,392 যদি কাটাকুটি করি তাহলে কত হবে? তাহলে এখানে 273 হবে। তাহলে 28,392-কে যদি 104 দিয়ে ভাগ করি কত হবে? 273 হবে। বুঝা গেছে? এবার আমরা কি করব? তাহলে 100 কি থাকছে? 100 গুণিতক 273। তাহলে গুণ করলে কত হবে? তাহলে 2, 7, 3 আর 2 শূন্য অর্থাৎ 27,300 জন। তাহলে আমরা কি পেলাম? অতএব 1 বছর আগে জনসংখ্যা কত ছিল? 1 বছর আগে জনসংখ্যা ছিল 27,300 জন। আবার এখানে 1 বছর আগে আমরা বের করে নিয়েছি, 1 বছর আগে জনসংখ্যা ছিল এই পরিমাণ অর্থাৎ 27,300 জন। আবার যদি আমরা লিখি যে 104 আবার 104 জন হলে ওই শহরের বর্তমান জনসংখ্যা 1 বছর আগে জনসংখ্যা ছিল কত হবে? এই পরিমাণ হলে তাহলে 104 জন হলে 104 জন হলে তাহলে জনসংখ্যা কত হবে? 104 জন হলে 2 বছর এই ক্ষেত্রে করবে। 2 বছর আগে জনসংখ্যা ছিল কত হবে? সেই 100 জন হবে, তাই না? 100 জন। তাহলে একজন যদি হয় তা সেক্ষেত্রে 2 বছর আগে জনসংখ্যা কত হবে? সে একইভাবে 100 কত হবে? 104 হবে। তাহলে আবার যদি বলা হচ্ছে এই 27,300 যদি বর্তমান 1 বছর আগে জনসংখ্যা হয় তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে 27,300 জন হলে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত হবে? তাহলে 100/104 গুণিতক 27,300, তাই না? তাহলে এই ক্ষেত্রে কাটাকুটি করো, তাহলে 52 দিয়ে কাটাকাটি করো, তাহলে 52 দিয়ে কাটাকাটি করলে এটা কত হবে? 52 দুগুণে 104 আর 27,300-কে যদি 52 দিয়ে আমরা কাটাকুটি করি কত হবে? 525 হবে। আবার 2 কাটো 100 কত হবে? 50। তাহলে কত হলো? তাহলে 50 গুণিতক 525 তাহলে কত হবে? 5 5 25-এর 5 হাতে থাকলো 2, শেষে শূন্য ছিল, আর 5 দুগুণে 10, 11 12 12 2 হাতে থাকলো 1, 5 25 একে 26, তাহলে 26,250 জন। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব 2 বছর আগে জনসংখ্যা ছিল 26,250 জন। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। তাহলে 3-এর দাগের 1 2 হয়ে গেছে। 3-এর দাগের চলো 3-এর দাগে কি বলা আছে? সরল করো। 0.35 গুণিতক 0.35 যুক্ত 0.15 গুণিতক 0.15 যুক্ত 2 ইন্টু 0.35 গুণিতক 0.15। চলো এই গণিতটা আমরা করে ফেলি। 3-এর 3 ছিল, 3-এর 3, তাহলে সরল করতে বলা হয়েছে আমাদের কি? 0.35 গুণিতক 0.35, তারপর যুক্ত দেওয়া আছে দেখো 0.15 গুণিতক 0.15, যুক্ত 2 ইন্টু 0.35 ইন্টু 0.15। তাহলে এবার আমাদের এই সরলটা করতে হবে, তাহলে সমান দেবো আমরা। এবার দেখো দুটো সংখ্যার গুণ, সমধর্মী সংখ্যার গুণ যদি হয় সেক্ষেত্রে কী হয়? বর্গ হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 0.35-এর বর্গ প্লাস আবার সমধর্মী রাশির যদি গুণফল হয় তাহলে সেক্ষেত্রে কী হবে?
তাহলে সেক্ষেত্রে বর্গ হবে 0.15 বর্গ। তারপরে প্লাস, এবার আমরা জানি 2 ইন্টু 0.35 ইন্টু 0.15। তাহলে এই ক্ষেত্রে কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে আমরা করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ 0.35 যুক্ত 0.15 এর বর্গ। বুঝেছে? চলো, সমান এই দুটো রাশি আমরা যোগ করব। 0.35 সঙ্গে 0.15 আমরা কী করব, যোগ করব। 5 5 10 শূন্য, হাতে থাকলো 1, 3 একে 4 একে 5 আর 0.0, এই কত হলো 0.5। তাহলে আমরা লিখতে পারি 0.5 বর্গ। তাহলে 0.5 বর্গ হলে কী হবে, 5 5 25, তাহলে 0. কত হবে, 25। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, 4 দাগের প্রশ্ন দেখো। 4 দাগের প্রশ্ন, 6 8 10 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 300 ও 500 এর মধ্যে থাকবে। চলো এই গণিতটা আমরা করে ফেলি। প্রথমে আমরা 6 8 তারপরে 10 12 এর লসাগু বের করব। তাহলে প্রথমে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। এরপরও 2 দ্বারা বিভাজ্য হবে, 3 নামিয়ে দাও, 2 2 4, 5 নামাও, তাহলে 2 3 6। এরপর 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3, 2 নামিয়ে দাও, 5 নামাও, 3 একে 3। তাহলে কী পেলাম, তাহলে অতএব লসাগু কত পেলাম, অতএব লসাগু সমান, লসাগু কত পেলাম, লসাগু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, তাই না? এবার চলো আমরা গুণ কটা দিয়ে পেলাম, 3টে 2, একটা 3, একটা 5। তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 10 3 30, 30 দুগুণে 60 আর 60 দুগুণে কত হচ্ছে 120। এই লসাগু যে 120 বেরোলো, তাহলে এবার আমরা লিখতে পারি যে অতএব 300 ও 500, 300 ও 500 এর মধ্যে 120 দিয়ে বিভাজ্য সংখ্যা খুঁজব। বুঝেছে? এবার এর মাঝের যে সংখ্যাটা আমরা খুঁজবো, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমরা 120 এর গুণিতকগুলি 120 দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেছে? এবার চলো 120 এর গুণিতকগুলো বের করি। তাহলে 120 ইন্টু 1 কত হবে, 120। এই 120 কিন্তু কত বলা হচ্ছে তোমাদের, যে 300 আর 500-র মধ্যে নেই। তারপরে দেখি আমরা 120 গুণিতক 2, তাহলে কত হচ্ছে 240। 240ও কিন্তু আমরা 300 ও 500-র মধ্যে পাবো না। তাহলে 120 3-এ কত হবে, তাহলে কত, 12 3 36, 360। 360 করে পাবো, 360 একটা পাবো, যা 300 ও 500-র মধ্যবর্তী একটি সংখ্যা। আবার দেখি এখানে কী বলা আছে, যে একটি সংখ্যা খোঁজার চেষ্টা করি যেটি 300 ও 500-এর মধ্যে থাকবে। এবার চলো আর কিছু আছে কিনা দেখি। এবার 4-এ দেখি, 120 4-এ কত হবে, 12 4 48, 480। এটাও থাকছে 300 আর 500 মধ্যবর্তী একটি সংখ্যা। এরপরে যদি আমরা দেখি 120 গুণিতক 5, তাহলে কত হচ্ছে 12 5 60, কত হচ্ছে 600। 600 কিন্তু 120-র মধ্যে নেই। অর্থাৎ এই দুটি সংখ্যা আমরা পাচ্ছি, যে 20 এর গুণিতকের মধ্যে এই দুটি সংখ্যা আমরা পাচ্ছি যা কিনা 300 ও 500-এর মধ্যবর্তী সংখ্যা। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 360 ও 480 দুটি
সংখ্যা পেলাম যারা 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য এবং 300 ও 500 এর মধ্যে আছে। বুঝে গেছে? চলো, এই গেল তোমাদের, এটা হলো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো। পরের প্রশ্ন বলা আছে 5 দাগের প্রশ্ন, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন ও বাকি টাকা অন্যান্য খাতে খরচ করেন। তাহলে এক্ষেত্রে যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবু কত টাকা অন্যান্য খাতে খরচ করেন? চলো আমরা এই গণিতটা সমাধান করি। ঠিক আছে, ধরি অনিলবাবুর মাসিক আয় সমান এক্স টাকা। তাহলে এবার আমরা লিখতে পারি যে এক্স টাকা যদি মাসিক আয় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আর এখানে বলা আছে 22% বাড়ি ভাড়া দেন, তাহলে মাসিক আয় যদি এক্স টাকা হয়, তাহলে বাড়ি ভাড়া 22% দেন, অর্থাৎ 22% কত বলা হচ্ছে, 22% মানে 1870 টাকা। তাহলে বাড়ি ভাড়া কত হচ্ছে, বাড়ি ভাড়া দেন কত হবে, বাড়ি ভাড়া দেন আয়ের মাসিক আয়ের কত পার্সেন্ট, 22% বাড়ি ভাড়া, আয়ের 22% বাড়ি ভাড়া। তাহলে বাড়ি ভাড়া দেন মাসিক আয়ের 22%, এবং যেহেতু তিনি বাড়ি ভাড়া দেন কত বলা হচ্ছে, 1870 টাকা। তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে এক্স টাকা তার মাসিক আয় যদি হয়, এর কত পার্সেন্ট, 22%। কত পার্সেন্ট বলা হচ্ছে, এক্স টাকার 22%, এক্স ইন্টু 22% ইকুয়ালস টু কত টাকা হবে, 1870 টাকা। তাহলে এবার আমরা লিখতে পারি, বা তাহলে এক্স ইন্টু 22% মানে কত জানি আমরা, 22/100 সমান কত হচ্ছে, 1870 টাকা। তাহলে এই ক্ষেত্রে হলো, বা এক্স যদি এদিকে নিয়ে এক্স এদিকে থাকে, তাহলে 22/100 এদিকে এলে কত হবে, ডান দিকে এলে কত হবে, উল্টে যাবে। তাহলে 1870 গুণিত কত হলো, 100 কত হচ্ছে, 22, 100/22। তাহলে কত হবে এই ক্ষেত্রে, তাহলে সমান আমরা কেটে দেব। তাহলে 11 দুগুণে 22, 11 একে 11, 7 77, 11 7 77, 11 0 0। এবার 2 কাটবো, তাহলে 2 8 16, আর 1 10, 2 5 10 হয়ে গেছে। তাহলে এবার কত থাকলো, 85 ইন্টু 100, তাহলে সমান কত হলো, 85, দুটো শূন্য। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত পেলাম, 8,500 টাকা, 8,500 টাকা। তাহলে এটা আমরা কি পেলাম, তার মাসিক আয়। অতএব তার মাসিক আয় কত পেলাম আমরা, মাসিক আয় 8,500 টাকা। তাহলে মাসিক আয় 8,500 টাকা হলে, তাহলে অন্যান্য খাতে খরচ কত হবে, অন্যান্য অতএব অন্যান্য খরচ কত হবে, অন্যান্য খাতে খরচ সমান 8,500 বিয়োগ কত হবে, 1870 টাকা সমান কত হবে, 0, আর এখানে কত হবে 3, এখানে কত হবে 3, এখানে 10 থেকে 7 বাদে কত হবে 3, আর এখানে কত আছে 4 আছে, 4 থেকে 8 বাদ যায় না, এক ধার করো, 14 থেকে 8 বাদ কত হবে 6,
আর এখানে 7 থেকে বাদ দাও, কত হবে 6,630 টাকা। কত হলো? 6,630 টাকা। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে দেখো, এখানে 6 দাগের প্রশ্ন চলে এলাম। প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করো। যেহেতু এখানে জ্যামিতিক আকারের পরিসীমা বলা হচ্ছে, দেখো এই জ্যামিতিক আকারের পরিসীমার দেখো কতগুলো বাহু বা বহির্বাহুগুলো কতগুলো দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কিন্তু বহির্বাহু হচ্ছে। তাহলে এক্ষেত্রে সবগুলো বাহুর যোগফল কিন্তু তোমাদের পরিসীমা হবে। তাহলে সবগুলো বাহুর যোগফল করে ফেলো, সেক্ষেত্রে তোমাদের মোট পরিসীমা কত তা সহজে বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমে কি আছে, উপরের দিকে অংশটা দেখো, উপরের দিকে অংশটা এইভাবে দেখো, এটা হচ্ছে নিচের দিকে, আমি ছবিটা ড্র করে দিচ্ছি, এইভাবে হবে তোমাদের ছবিটা। আবার এইদিকে এই নাও, এখানে যুক্ত নেই, কিন্তু এখানে যুক্ত নেই। আবার এইদিকে আছে, সোজা টেনে দাও, এই দুটো কিন্তু যুক্ত নেই। তাহলে বাহুগুলোর মান কত আছে? বাহুগুলোর মান দেওয়া আছে এইদিকে অলরেডি, এইদিকে আছে উপরের দিকে 22 আছে, আর নিচের দিকেও 22 আছে। এখানে সেমি একক আছে, সেমি, সবগুলো হচ্ছে সেমি। তাহলে উভয় দিকে 4 সেমি করে থাকছে, 4 সেমি করে থাকছে, আর এইদিকেও 4 সেমি করে থাকছে। আর এইটুকু অংশ কিন্তু কত হচ্ছে? 9। এইটুকু অংশ উভয় দিকে কত থাকছে? 9। আর এইদিকেও 9 থাকছে, এদিকেও 9 থাকছে, আর এই দুই প্রান্তে এই লম্ব দুটো বাহু কত হচ্ছে? 11 সেমি করে থাকছে, 11 সেমি করে থাকছে। এবার আমরা সবগুলো বাহুর মান পেয়ে গেলাম। এবার আমরা কি করব? যোগ করব। তাহলে প্রথমে কি আছে? 22 পাচ্ছি দুটো, তাহলে আমরা যোগ যদি করি, আমরা এখানে 6 দাগের প্রশ্নের পরিসীমা আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে সবগুলো বাহু যদি যোগ করি, কত হচ্ছে? 22 দুটো পাচ্ছি। একটা করে স্টেপ আমরা নিই। তাহলে 22, প্রথমে একটা 22 নিলাম, যুক্ত, তারপরে এই 22টা নিলাম, যুক্ত, তারপরে এই দুটো 4 নিলাম, মানে কটা 4 পাচ্ছি? 4টে 4 পাচ্ছি, অর্থাৎ 4 গুণিতক 4। এই দুটোকে যোগ করবো আমরা, তাহলে 4টে 4 পাচ্ছি। এবার যুক্ত, 11 কটা পাচ্ছি? 11 দুটো পাচ্ছি। এই দুটোকে আমরা গুণ করবো, তাহলে 9 কটা পাচ্ছি? 1 2 3 4, 9ও পাচ্ছি কটা? 4টে পেয়েছে, 9 গুণিতক 4। এটাও 22 যুক্ত 22 করা থেকে 22 গুণিতক 2 করতে পারি আমরা, তাই না? তাহলে কতগুলো পেলাম? 1 2, এখানে 4টে, 4 পেলাম। আচ্ছা, এখানে 4 2 6, 6 2 কত হচ্ছে? 8, 8 4 12। কটা বাহু হচ্ছে দেখো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে আর দুটো, হ্যাঁ এখানে দুটো, কতগুলো হচ্ছে? 12টা হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এবার আমরা যোগ করে ফেলি। 22 22 কত হচ্ছে বলো তো? 22 22 হচ্ছে গিয়ে তোমাদের 44 হচ্ছে। 44 যুক্ত 4 4 16, যুক্ত 11 দুগুণে কত হচ্ছে? 22, যুক্ত 9 4 কত হচ্ছে? 36, সমান কত হচ্ছে? সবগুলো যোগ করে ফেলো এবার। তাহলে 4 6 4 10 2 12, 12 2 6 কত হবে? 18, 12 6 কত আছে? 18, 18 8 হাতে থাকলো 1, 3 2 5 6, 6 4 10, একে 11, 118 সেমি। বেরোছে? চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে। 4 থেকে সেই একই স্তম্ভ আছে, তোমরা এটা প্র্যাকটিস করবে তোমরা। তো এখানে একক বলা হয়েছে, 1 একক সমান 5 জন ছাত্র, তোমরা এইভাবে নেবে, 1 একক সমান 5 জন ছাত্র নিয়ে তোমরা এই স্তম্ভচিত্রটা অঙ্কন করবে। এরপরে প্রশ্ন আছে, অথবা তোমাদের বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন বলা আছে এত কিলোগ্রাম লিখেছে, এর মধ্যে তথ্যচিত্রগুলো দেওয়া হয়েছে, এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। তাহলে পরিসংখ্যান বিভাজন তালিকা তোমরা তৈরি করতে পারবে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো এগুলো, এটা আমি করে দিচ্ছি না। চলো পরের প্রশ্ন কী বলা আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের দাগের বলা হচ্ছে সংখ্যারেখার সাহায্যে যোগ করো বলা হচ্ছে। এখানে দেখো সংখ্যারেখার সাহায্যে -4 আর আছে +7 আছে।
তাহলে এই দুটো সংখ্যাকে আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ করব। চলো, তাহলে প্রথমে কি বলা হচ্ছে দেখো, প্রথমে বলা হচ্ছে 5-এর একের বলা হচ্ছে 5-এর একের সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা যোগ করি 4 - 4, এইভাবে আমরা টানবো। বাম দিকে ঋণাত্মক রাশির দিকে 4 ঘর থাকবে, এদিকে -1, -2, -3, -4, আর এটা বাড়িয়ে দিলাম -5। আর ডান দিকে কতগুলো থাকবে? 7 ঘর যেতে হবে আমাদের। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই পর্যন্ত 7 আছে। তাহলে প্রথমে আমাদের যোগ করতে হবে কীভাবে? এখানে বলা আছে -4 + 7, এইটুকু আমাদের গণিত করতে হবে এভাবে। তাহলে এক্ষেত্রে করতে হলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা দেখো -4 অর্থাৎ বাম দিকে আমরা 4 ঘর যাব, 0 থেকে আমরা বাম দিকে 4 ঘর যাব, এই পর্যন্ত 4 ঘর যাব। তাহলে এদিকে তীর চিহ্নটা এই দিকে রাখবে, তাহলে এটা কি হলো -4। এবার এর থেকে ক ঘর বলা হচ্ছে? 7 ঘর হবে, এখান থেকে হবে 7 ঘর পিছবে। তাহলে এখান থেকে 7 ঘর পিছবে, দেখো ধনাত্মক রাশির দিকে 7 ঘর পিছবে। তাহলে এইদিকে 7 ঘর পিছলে এখানে তো 4, তাহলে 5, 6, 7, 3 পর্যন্ত যাবে। কত হবে? 3 পর্যন্ত যাবে, ধনাত্মক রাশির দিকে যাবে। ধনাত্মক রাশির দিকে গেলে এখানে কতটুকু ফাঁকা পেলাম? এখানে কতটুকু? এখানে এইটুকু অংশ ফাঁকা পেলাম। তাহলে এইটুকু, এই টোটালটা কত ছিল? +7 ছিল। আর এইটুকু কত হলো? +3 হলো, +3। তাহলে তোমাদের অ্যান্সারটা এইটুকু হবে, +3 হবে। বোঝা গেছে? তাহলে অতএব আমরা লিখতে পারি যে অ্যান্সার তোমাদের কিন্তু +3 হবে। তাহলে এইদিকে হলো, তাহলে আমরা লিখতে পারি সমান -4 + 7, তাহলে সমান কি হলো? সমান ব্র্যাকেট তুললে -4 +7 সমান কত হলো? 3 হলো। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যাদের মধ্যে বিয়োগফল, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিলাম, বড় সংখ্যার আগে কিন্তু প্লাস আছে, প্লাস হবে। তাহলে অ্যান্সার কত হলো? 3 হলো। বুঝা গেছে? 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 3। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে? দেখো 5-এর একেরটা হয়ে গেছে, এবার চলো আমরা দেখি 5-এর 2-এরটা। চলো 5-এর 2 কী বলা হচ্ছে? 5-এর 2 বলা হচ্ছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। এখানে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এক্ষেত্রে -17 -+3 আর -15। চলো আমরা বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে গণিতটা করে ফেলি। তাহলে প্রশ্নটা তুলে ফেলেছি আমরা, -17 -+3 -15। তাহলে বিপরীতে বলা আছে কি? বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে বলা হচ্ছে আমাদের। তাহলে এবার আমরা এই বিপরীত সংখ্যা বিয়োগ করার আগে আমাদের সূত্রটা জেনে নিতে হবে। আমরা জানি যে প্লাসে প্লাসে কী হয় বলো তো? প্লাসে প্লাসে প্লাস হয়। তারপরে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। আর প্লাস মাইনাসে কী হবে? মাইনাস হবে, বা মাইনাস প্লাসে কী হবে? মাইনাস হবে। তাহলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এই ক্ষেত্রে চলো কি বলা আছে? -17 ব্র্যাকেট যদি তুলি তাহলে -17 হবে। আর এখানে দেখো, এখানে কী হবে? মাইনাস আর প্লাস, মাইনাস প্লাসে কী হবে? মাইনাস জানি 3 হয়। আর এখানে মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হবে, +15 হবে। কত হবে? +15। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে মাইনাসে মাইনাসে কী হয়ে জানি আমরা? মাইনাসে মাইনাসে প্লাস হয়, অর্থাৎ সংখ্যাদের মধ্যে যোগফল। 17 3 কত হবে? 17 3 হচ্ছে তোমাদের 20। তাহলে সাইন কী হবে? মাইনাস হবে। বড় সংখ্যার আগে যে সাইন হবে সেই সাইনটা উত্তরে আগে বসাবে তোমরা, সহজ নিয়ম। আর এই ক্ষেত্রে কী আছে? +15 আছে। তাহলে -20 থেকে যদি আমরা +15 যদি বাদ দিই, প্লাস মাইনাসে কী হয়? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়। বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দেবো, কত হচ্ছে? 20 থেকে 15 বাদ দেবো, কত হবে? 5। এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, অলরেডি আমরা উত্তরের আগে সেই সাইনটা বসাবো, -5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী আছে দেখে নিই। তাহলে পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 3 দাগের প্রশ্ন বলেছে সরলতম মান নির্ণয় করো। +20 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা, -4 এর বিপরীত সংখ্যা, -8। চলো এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখো। এটা হচ্ছে তোমাদের 5-এর দাগের কী আছে? 5-এর দাগের 4-এরটা, 3-এরটা, 5-এর 3 বলা হচ্ছে, 5-এর 3।
5-এর 3 থেকে বলা আছে, প্রথমে বলা আছে +20 এর বিপরীত সংখ্যা। +20 এর বিপরীত সংখ্যা কত হয়? -20 হবে। তারপরে আছে মাইনাস আছে, -7 এর বিপরীত সংখ্যা কী হবে? +7 হবে। এরপর আছে মাইনাস, তা -4 এর বিপরীত সংখ্যা কী হবে? +4। তার শেষে কী আছে? -8। তাহলে প্রথমে কী ছিল? +20 এর বিপরীত সংখ্যা -20, তারপর মাইনাস ছিল মাইনাস, তারপরে -7 এর বিপরীত সংখ্যা +7, তারপর কী আছে? মাইনাস, তারপরে -4 এর বিপরীত সংখ্যা +4 হবে, মাইনাস, তারপরে -8। এবার আমরা ব্র্যাকেটটা তুলবো, তাহলে -20 হচ্ছে, মাইনাস প্লাসে কী হচ্ছে? -7, আর প্লাস মাইনাস কী হবে? -4, আর মাইনাস মাইনাসে কত হবে? মাইনাসে +8। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে সমান দেব, কী আছে? প্রথম দুটো করে দেখো, মাইনাসে প্লাস সংখ্যা, তো এর মধ্যে কী হচ্ছে? যোগফল। 20 আর 7 কত হবে? 27। কত হবে? -27। বড় সংখ্যাটাকে মাইনাস আছে মানে -27, অর্থাৎ কী আছে? -4 + 8। আবার চলো, মাইনাসে প্লাস সংখ্যা, তো এর মধ্যে যোগফল 27 আর 4 কত হবে? 31, আর বড় সংখ্যাটাকে মাইনাস আছে মাইনাস বসাবে, +8। তারপর কত হচ্ছে? তাহলে মাইনাস প্লাসে মাইনাস, সংখ্যা, তো এর মধ্যে বিয়োগফল 31 থেকে 8 বাদ দাও। 31 থেকে 8 বাদ দিলে কত হবে তোমাদের? 31 থেকে 8 বাদ দিয়ে কত হবে? 11 থেকে 8 বাদ দিলে কত হবে? 3, এখানে 2, 23। 8 3 11, 23 হবে। কত হবে? 23। বড় সংখ্যার আগে কী আছে বলো তো? বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাসটা তোমরা এখানে বসে দেবে। উত্তর কত হলো? -23, অর্থাৎ 23। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 4 দাগের কী বলা আছে দেখো। 4 দাগের বলা হচ্ছে যে ঊর্ধ্বক্রমে সাজাও +7, -2, -5, -1, আর তারপরে +4। তাহলে চলো এই গণিতটা আমরা করব, মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজাতে হবে। তাহলে এখানে যেহেতু রয়েছে দেখো, কি বলা আছে? +7 বলা আছে, +7, -2, -5, -1, +4। তাহলে এবার আমরা কি করব? +7 আর -2 এইগুলো কী করবো? আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। এবার আমরা জানি যে ধনাত্মক রাশিগুলো ডান দিকে যত যাবে, শূন্যের ডান দিকে সমস্ত রাশিগুলো ধনাত্মক রাশি। আমরা সহজে দেখতে পাচ্ছি +7 আর +4 ধনাত্মক রাশি। আর এক্ষেত্রে কী বলেছে? -2 আর -5 আর -1 এগুলো কী হচ্ছে? ঋণাত্মক রাশি। এই 3টি ঋণাত্মক রাশি। আমরা জানি ঋণাত্মক রাশি যত বেশি হবে তার মান কত হবে? তত কম হবে। ঋণাত্মক রাশি যত বড় সংখ্যা হবে তার মান কিন্তু তত কম হবে। ঠিক আছে? এবার চলো আমি সংখ্যা রেখায় বুঝিয়ে দিই। দেখো এখানে +7 আর কম আছে -5। তাহলে চলো এখানে আমি 0 দিলাম, ডান দিকে প্লাস হবে +1, প্লাস কত হচ্ছে? 2, +3, +4, +5, +6, +7। আর বাম দিকে কি কত হবে তাহলে? তাহলে -1, -2, -3, -4, তাহলে হচ্ছে -5। -5 পর্যন্ত আছে আর +7 পর্যন্ত আছে। এবার দেখো তো, আমরা জানি সংখ্যা রেখায় বাম দিকে এলে তার মান কী হয়? সবসময় কম হবে। বুঝা গেছে? -5 কিন্তু -4 থেকে কম হবে, বা -5 কিন্তু -1 থেকে কী হবে? ছোট হবে। বুঝা গেছে? 0 কিন্তু -1 থেকে বড় হবে। ক্রমশই আমরা জানি ডান দিকে গেলে কী হয়? তার মান কি? বৃদ্ধি পায়। আর বাম দিকে এলে তার মান কী হয়? হ্রাস পায়। তাহলে এইদিকে আমরা কী মান পাচ্ছি ক্ষেত্রে? +7 পাচ্ছি। তাহলে এখানে কি বলা হচ্ছে তোমাদের? ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, অর্থাৎ ছোটো থেকে বড়ো। এর মধ্যে সবথেকে ছোটো কোনটা পাচ্ছি বলো তো? -5টা সবথেকে ছোটো পাচ্ছি। এটা হচ্ছে সবথেকে, -5টা হচ্ছে সবথেকে ছোটো। তাহলে আমরা লিখতে পারি -5 লেস দেন, তারপরে হচ্ছে মাইনাস কী হচ্ছে? -2 লেস দেন, তারপর -1, তারপর হচ্ছে লেস দেন, তারপর কত হবে? +4 হবে, +4 লেস দেন +7। +7টা সব থেকে বড়ো, আর সব থেকে ছোটো কী হবে? -5। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? 5 দাগের প্রশ্ন। চলো 5 দাগের প্রশ্ন কী বলা আছে? A > B হলে B - A এর পরম মান কত হবে? B - A এর পরম মান কত হবে? চলো দেখো, মনে রাখবে যে পরম মান সর্বদা কী হয়? পরম মান সর্বদা কী হয়? ধনাত্মক হয়। পরম মান সর্বদা ধনাত্মক হয়। এখানে যেহেতু বলা হয়েছে যে A > B, অর্থাৎ A B থেকে বড় হবে, তাহলে সেক্ষেত্রে B - A কিন্তু এক্ষেত্রে কিন্তু ঋণাত্মক মান হচ্ছে। কারণ হচ্ছে -A, দেখো -A আর B এখানে ঋণাত্মক মান সেই কারণে হচ্ছে। তাহলে চলো
এক্ষেত্রে ঋণাত্মক মান যদি বি মাইনাস এ হয়, এটা কিন্তু ঋণাত্মক মান হচ্ছে, কেননা এ বড় হবে, বি থেকে, এখানে বিটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর এ হচ্ছে ঋণাত্মক সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব বি মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস এ সমান কী হবে, উত্তরটা কী হবে, এ মাইনাস বি। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে দেখো, নিচের থেকে 6 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে এ বি, উপরে কিন্তু কী আছে, এটা হচ্ছে তোমাদের সরল রেখাংশ। এ বি হচ্ছে, এটা হচ্ছে রশ্মি, আর এ বিও এটা রশ্মি। এদের মধ্যে পার্থক্য কী? দেখো এদের মধ্যে পার্থক্য কিছুই নেই। দেখো এখানে কিন্তু এই দুটো হচ্ছে রশ্মি, এ বি আর এ বি, এই দুটো কিন্তু রশ্মি, আর এ বি হচ্ছে সরল রেখাংশ, ঠিক আছে। এদের মধ্যে পার্থক্যটা কী চলো আমরা দেখে নিই। তাহলে পার্থক্য হচ্ছে, পার্থক্যটুকু আমরা এইভাবে লিখতে পারি যে যে এ বি হচ্ছে সরল রেখাংশ। এ বি হচ্ছে, আমরা লিখতে পারি এ বি একটি সরল রেখাংশ যার দুটি প্রান্ত বিন্দু আছে, আবার এ বি যদি লিখি, এ বি কোন দিকে তীরচিহ্ন আছে, এ বি এদিকে, অর্থাৎ এটা কিন্তু বি বিন্দুগামী হচ্ছে, বি প্রান্ত কী হবে, আমরা যদি এভাবে লিখি, চিত্রটা আমি লিখে দিচ্ছি, এটা যদি এ হয়, এটা হবে বি। এই দিকটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, এই কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, আর এই দিকটা হবে তোমাদের, এর হচ্ছে প্রান্তবিন্দু। এটা যদি প্রান্তবিন্দু হয়, এর প্রান্তটা কী হবে, এটা হচ্ছে সসীম, আর বি প্রান্তটা হবে অসীম। এর এ প্রান্তটা হবে সসীম আর বি প্রান্ত হবে অসীম। সুতরাং লিখতে পারি যে এ বি একটি রশ্মি যার একটি প্রান্তবিন্দু রয়েছে এবং বি বিন্দু বা বি প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত। বি প্রান্তটা অসীম পর্যন্ত বিস্তৃত। আবার যদি বলা হয় এ বি এর অসীমটা কী হবে, অসীমটা হবে এ প্রান্ত, আর সসীম হবে বি প্রান্ত। তাহলে এটাও সেই একই রকমভাবে দেখো, এটা কিন্তু এ প্রান্তটা হবে অসীম, এ প্রান্তটা কী হবে, অসীম, আর বি প্রান্তটা হচ্ছে সসীম, ঠিক আছে। এবার লিখতে পারি যে একটি এ বি একটি রশ্মি যার একটি প্রান্তবিন্দু রয়েছে এবং এ প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত, বুঝা গেছে, অসীম পর্যন্ত বিস্তৃত। চলো এরপরে অ্যাডজাস্টমেন্টভাবে আর একটা প্রশ্ন রয়েছে, দেখো যে অথবা আছে, দেখো 5টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে মিলিত হতে পারে। আমরা জানি 5টি সরলরেখা, যতগুলো সরলরেখা হোক না কেন, তাহলে আমরা লিখতে পারি 5টি সরলরেখা দেখো কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে। তাহলে আমরা একটু গণিত করে দেখি। তাহলে আমি এইভাবে একটা চিত্র অঙ্কন করতে পারি। এই হচ্ছে দুটো সরলরেখা, কেমন। আবার আমি লিখলাম এটা একটা সরলরেখা, বুঝেছে, কটা হলো, 3টে হলো। আবার এটা একটা সরলরেখা অঙ্কন করতে পারলাম, একটু বর্ধিত করে দাও। আবার একটু ঘুরিয়ে তোমরা যদি এইভাবে অঙ্কন করো, তাহলে কতগুলো বিন্দুতে মিলিত হচ্ছে দেখো। তাহলে এখানে কতগুলো পাচ্ছি, এখানে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, আর হচ্ছে গিয়ে 10টা কটা হলো দেখো,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু নটা হচ্ছে। যদি আমরা এইভাবে করি, দেখা যাক কী হতে পারে। তাহলে আমরা এইভাবে অঙ্কন করব। আচ্ছা, এইভাবে একটা অঙ্কন করলাম। কটা হলো? তিনটে হলো, একটা চারটে হলো, আরও একটা যদি এইভাবে আমরা অঙ্কন করি তাহলে কী হবে দেখো। এবার দেখো এক্ষেত্রে কী হতে পারে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। এক্ষেত্রে কিন্তু 10টা হয়ে গেছে, এক্ষেত্রে 10টা হয়েছে, আর এক্ষেত্রে কিন্তু 9টা হয়েছে। এটা কিন্তু তোমাদের সঠিক হবে। সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ 10টি বিন্দুতে মিলিত হতে পারে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, 2-এর দাগের প্রশ্ন হচ্ছে। 2-এর দাগের প্রশ্ন, এখানে 10 উত্তর করে সর্বাধিক 10টি বিন্দুতে মিলিত হতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, অসমরেখ 4টি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? যে কোনো 3টি বিন্দুই সমরেখ নয়। যে কোনো 3টি বিন্দু সমরেখ হবে না। এখানে বলা হচ্ছে অসমরেখ 4টি বিন্দু। 4টি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যেতে পারে? চলো এটা আমরা একটু দেখে নিই। দেখো এই হলো অসমরেখ 4টি বিন্দু আমরা নিলাম। এই হচ্ছে অসমরেখ 4টি বিন্দু আমরা নিলাম। এই 4টি বিন্দুকে যদি আমরা যুক্ত করি সেক্ষেত্রে হবে, এখানে কটা রেখা পেলাম? 4টি রেখা পেলাম। আর এদিকে কর্ণ বরাবর দুটো টেনে দাও। কটা হলো? 6টি। কতগুলো হলো? 6টি। এখানে যেহেতু শর্ত দেওয়া হয়েছে যে কোনো 3টি বিন্দুই সমরেখ নয়, এখানে যে কোনো 3টি বিন্দুই সমরেখ নয়। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? 3-এর দাগের প্রশ্ন কী বলা আছে দেখো। 3-এর দাগের প্রশ্ন বলা আছে যে একটি পঞ্চভুজ পিরামিডের তল সংখ্যা বলা আছে এফ, শীর্ষবিন্দু সংখ্যা ভি এবং প্রান্তিকী ই হলে এফ মাইনাস ই প্লাস ভি ইকুয়ালস টু কত হবে? তাহলে বলা আছে একটি পঞ্চভুজ পিরামিডের তল সংখ্যা বলা আছে এ, বলা আছে পঞ্চভুজ পিরামিড। তাহলে পিরামিড, একটি পঞ্চভুজ পিরামিড 5টি বাহু বিশিষ্ট পিরামিড বলা হচ্ছে। তার তল সংখ্যা এফ, শীর্ষবিন্দু সংখ্যা ভি এবং প্রান্তিকী ই হলে এফ মাইনাস ই প্লাস ভি সমান কত? চলো আমরা এই গণিতটা করে ফেলি। তাহলে প্রথমে আমাদের একটা পঞ্চভুজ পিরামিড আমাদের অঙ্কন করতে হবে। তাহলে পঞ্চভুজ পিরামিডে যদি আমাদের অঙ্কন করতে হয়, এক্ষেত্রে কী হবে? এদিকে কিন্তু তোমাদের একটা বিন্দু নেবে, শীর্ষবিন্দু। তো এদিকে একটা নেবে, এদিকে একটা নেবে, এদিকে একটা নেবে, এদিকে একটা, আর এদিকে একটা। তাহলে সব শীর্ষবিন্দুগুলো যুক্ত করো। এটা দূরে বর্ধিত করলাম। দেখো সবগুলো প্রান্তগুলো যুক্ত করো পঞ্চভুজাকৃতি পিরামিড, আর এদিকটা প্রান্তটা যুক্ত করে দাও। তাহলে কতগুলো হলো? নিচেরটা কিন্তু পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড। এটা কিন্তু তল সংখ্যা কতগুলো হচ্ছে এখানে আমরা দেখে নিই কী কী আছে। এখানে বলছে তল সংখ্যা। এখানে কি বলা আছে? তল সংখ্যা বলা হচ্ছে। তল সংখ্যা যার চিহ্ন হচ্ছে সমান এফ। তল সংখ্যা কত বলা হচ্ছে? দেখো নিচের একটা, উপরে কিন্তু 5টা, 1 2 3 4, আর সেদিকে একটা 5। তাহলে 5, 1 2 3 4 5, আর নিচে একটা 6। কত হবে? 6টি। তল কত হবে? 6টি। এরপর বলেছে শীর্ষবিন্দু বলা হচ্ছে। শীর্ষবিন্দু কি বলা আছে? সমান ভি। শীর্ষবিন্দু যদি ভি হয়, দেখো নিচের কটা পাচ্ছে? নিচে কিন্তু 5টা পাচ্ছে, উপরে একটা কত? 6টি, 6টি। এবার এরপরে হচ্ছে প্রান্তিকী বা ধার। প্রান্তিকী বা ধার কত হচ্ছে? ধার বলা আছে ই। প্রান্তিকী বা ধার বলা আছে কতগুলো হবে ধার? নিচের কতগুলো পাচ্ছে? 1 2 3 4 5, আর উপরে 5, কত? 10টি। 10টি। এবার আমাদের বলা হচ্ছে সূত্রটা কী হচ্ছে? এফ মাইনাস ই প্লাস ভি সমান এফ ইকুয়ালস টু কত বলা হচ্ছে? 6 মাইনাস ই ইকুয়ালস টু কত হচ্ছে? 10 প্লাস ভি ইকুয়ালস টু কত হচ্ছে? 6। এবার এর প্লাস প্লাস সংখ্যাগুলো আমরা আগে যোগ করে নিই। তাহলে কত হচ্ছে? তাহলে এদিকে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ কত হবে? 12 হচ্ছে, আর -10 ইকুয়ালস টু কত হচ্ছে? 2। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? তো এইগুলো তোমাদের চতুর্থ শ্রেণীর, তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রাটা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের 4 নম্বর মডেল স্কুলে সম্পূর্ণ সমাধান করলাম। এর পরে ক্লাসে আমি তোমাদের 5 নম্বর মডেল স্কুলে সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।